ফেসবুক পোস্টে সার্জিস আলম লিখেছেন, জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপ শুরু হতে পারে, তার আগে না। উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও লিখেছেন, সাধু সাবধান, কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারছে, আপনারা সেটাও পারবেন না। জনগণ এত ভালো না। মানে তিনি উপদেষ্টা, রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না এবং জুলাই সনদ নিয়ে যদি কোনো কথা ওঠে বা বাস্তবায়ন যদি না করা হয় সে বিষয়ে আসলে বিএনপির অবস্থান বা কি বা আপনার বক্তব্য কি? না, জুলাই সনদ নিয়ে তো আপনার আলোচনা হচ্ছে এবং একটা রূপরেখা সর্বসম্মতক্রমেই রূপরেখা দাঁড় করানোর একটা প্রচেষ্টা চলছে। ইতিমধ্যেই জুলাই সনদের খসড়া জমাও দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, অনেকগুলো দলের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে, বিএনপিও জমা দিয়েছে। সুতরাং আমরা আশা করি যে জুলাই সনদ আপনার চূড়ান্ত হবে, যেটা ঐক্যমতের ভিত্তিতেই চূড়ান্ত হবে এবং এইটা আপনার আইনি কাঠামো দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত বৈধতা দেওয়ার যে সমস্ত বিষয় আসছে, কেউ কেউ বলছে সংবিধানের উপরের স্থান দিতে হবে, কেউ বলছে এখন জুলাই সনদের ব্যাপারে যখন আপনার একটা এগ্রিমেন্ট, এটা এই যে 2 মাস 3 মাস ব্যাপী যে দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে যে একটা দলিল প্রস্তুত হলো, এইটা তো আপনার ধরেন যে কেউ যদি এটাকে পরবর্তীতে অস্বীকার করতে চাই, আপনি ভবিষ্যতের কথা অনুমানের উপর নির্ভর করতে এখন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভবিষ্যতের সিদ্ধান্ত ভবিষ্যতই গ্রহণ করবে। ভবিষ্যতে এই জুলাই সনদের মধ্যে যে সমস্ত আইন দিকগুলো সংশোধনের প্রশ্ন আসবে, অর্থাৎ যেগুলো আপনার সংবিধান সংশোধনের প্রশ্ন আসবে, সেগুলো তো সংসদ লাগবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যেগুলো অর্ডিন্যান্স করে জরুরি ভিত্তিতে এমার্জেন্সি এখন করা প্রয়োজন, সেগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অর্ডিন্যান্স জারি করে করবে। সেই ক্ষেত্রেও তো আপনার দ্বিমতের কোনো সুযোগ নাই। সুতরাং আজকে যদি নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়, অনিশ্চয়তার দিকে যদি যাত্রা শুরু করা হয়, তাহলে এখানে তৃতীয় শক্তি লাভবান হবে, কোনো সন্দেহ নাই। এতে দেশ আরও ক্ষতিগ্রস্ত, মারাত্মক সংকটের মধ্যে পড়বে। আমরা গত 15-20 বছর যাবৎ দেশের মানুষ নির্বাচনের জন্যে আপনার সংগ্রাম করেছে, গুমের শিকার হয়েছে, আপনার বিচারপতি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে। দেশ যদি বিরাজনীতিকরণের পথে চলে যায়, দেশে যদি রাজনীতি আপনার নিশ্চিহ্ন হয়ে যায়, তৃতীয় শক্তি যদি আবির্ভাব ঘটে, তাহলে এখানে আপনার নিঃসন্দেহে তৃতীয় শক্তি, তৃতীয় শক্তি বলছি আমি, তৃতীয় শক্তি যদি আপনার নির্বাচন অনিশ্চিত দিকে যাত্রা শুরু হয়, এই তৃতীয় শক্তি নেগেটিভ সেন্স, তাহলে আপনার তৃতীয় শক্তির আবির্ভাব ঘটবেই এবং এখানে তৃতীয় শক্তির আবির্ভাব ঘটার সাথে সাথে যারা পরাজিত শক্তি তাদেরও আগমনের পরিবেশ তৈরি হবে। স্বাভাবিক কারণেই দেশে একটা সংকট এবং অনিশ্চয়তা আরও বৃদ্ধি পাবে। সুতরাং আমরা মনে করি যে আপনার এই অবস্থায় এই সমস্ত ছোটোখাটো বিরোধগুলো, বক্তব্যগুলো আপনার দিয়ে অনিশ্চয়তা তৈরি না করে, তার কারণ এখানে বুঝতে হবে যে আপনার নির্বাচন হলে আপনার যদি প্রথম থেকে 11তম সংসদ পর্যন্ত নির্বাচন তো হয়েছে, এর মধ্যে বেশ কিছু নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নাই। ধরেন যে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে শেখ মুজিবের সময়, 73-এর নির্বাচন। এরপরে আপনার সেকেন্ড পার্লামেন্ট নির্বাচন হয়েছে 1979-এ, জিয়া রহমানের সাথে, যেটা নিয়ে কোনো বিতর্ক নাই, যেখানে সবাই অংশগ্রহণ করেছিল। তারপরে আপনার এরশাদের সাথে দুটো নির্বাচন, দুটো নিয়ে বিতর্ক আছে, 86 এবং 88। কোনো পার্লামেন্টই আপনার তার মেয়াদ পূর্ণ করতে পারেনি। তার ফলশ্রুতিতে এরশাদকে বিদায় হতে হয়েছে এবং এরশাদের বিদায়ের পর আপনার পঞ্চম সংসদ নির্বাচন হয়েছে 91-এ, যেটা 90-এর গণঅভ্যুত্থানের পর। সেই নির্বাচন নিয়েও খুব একটা বড় মাপের বিতর্ক নেই। এরপরে ষষ্ঠ নির্বাচন হয়েছে সাময়িক আপনার সংবিধান সংশোধনের জন্যে, যেটা আপনার ত্রয়োদশ সংশোধনী, যেটাতে অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে আপনার নির্বাচন হয়েছে আবার অন্তর্বর্তীকালীন সরকার, মানে কেয়ারটেকার সরকারের অধীনে। আওয়ামী লীগ যেটাতে মেজরিটি না পেলেও কোয়ালিশন সরকার করে ক্ষমতায় থেকেছে। এরপরে এসছে আপনার আবার 1/11 2008, না, তারপর 2008 আবার বিএনপি ক্ষমতায় এসছে আপনার একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এরপরে নবম, দশম, 11 এই নির্বাচনগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়ে গেছে, ঠিক আছে না? তো এই বিগত 11 নির্বাচনে যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, যে এই নির্বাচনগুলো, যেসব নির্বাচনে আপনার দলগতভাবে নির্বাচন হয়েছে, আবার জোটগতভাবে নির্বাচন হয়েছে, তো এতে প্রত্যেকটা দলের নির্বাচনের অতীত ট্র্যাক রেকর্ডের কার কী অবস্থান, কার কী পজিশন। জামাতে ইসলাম এককভাবে নির্বাচন করেছে আপনার 91-এ, ঠিক আছে, 96-এ। তো এখন সেই ক্ষেত্রে আপনার এই অন্যান্য রাজনৈতিক দলগুলোর ওই সময় কার কী নির্বাচনে ভোটের রেশিও, সেটা কিন্তু স্ট্যাটিস্টিক্স পাবেন। এমন কোনো বিশেষ ঘটনা ঘটে যায়নি যে আপনার এই গত 3টা নির্বাচনে, বিশেষ করে নবম, দশম, 11 পার্লামেন্ট নির্বাচনে, মানে 1/11-এর সময় থেকে এখানে বিএনপি এই 3টা নির্বাচনে বিএনপির যে স্যাক্রিফাইস, বিএনপির যে ত্যাগ, বিএনপির যে
রক্তদান বলেন বা আন্দোলন সংগ্রামে যে ভূমিকা বলেন, এটা বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড। এটা রেকর্ড। আমাদের সমান আপনার এত পরিমাণ মামলা কোনো রাজনৈতিক দলের শিকার হয়নি, এত পরিমাণ গুমের শিকার হয়নি, এত পরিমাণ বিচারপতি হত্যাকাণ্ডর কোনো দলের শিকার হয়নি। সুতরাং এইখানে আমাদের যে আকাঙ্ক্ষাটা এখন, যে নির্বাচন একটা সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য হতেই হবে। আর অন্যান্য যে দাবি দেওয়া যেটা আছে সেটা সময়ের ব্যাপার। যদি আপনার সময়, এখানে পিআরকে নিয়ে আমাদের কোনো ভয়ের কারণ না। আপনাকে ভাবতে হবে যে পিআর নিয়ে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো দুর্বল হবে না সবল হবে। এখানে ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো যাদের সংখ্যা আপনার ভোটের প্রপোর্শন কম, তারা হয়তো আনুপাতিক হারে একটা পার্লামেন্টে আসন পেতে পারে, কিন্তু এর ফলশ্রুতিতে সরকার স্টেবল হবে না। কারণ আজকে আপনি যে শক্তি অনুপস্থিত, ধরেন আজকে একটা শক্তি অনুপস্থিত, তো আমরা বিজয় শক্তি নিয়ে আমরা গুতাগুতি করছি, এখন ঠেলাঠেলি করছি, নিজেদের মধ্যে বিতর্ক তৈরি করছি। আর যে শক্তিটা অনুপস্থিত, যে শক্তিটা ভবিষ্যতে যে তার রাজনীতিতে সম্পৃক্ত হবে না, যে কোনোভাবেই তো যে কোনো দল সম্পৃক্ত হতে পারে, তাহলে সার্বিকভাবে যদি চিন্তা করেন যে সমগ্র শক্তি নিয়ে যদি আপনি নির্বাচনে থাকেন, তাহলে পার্লামেন্টে যে চিত্র দাঁড়াবে, কেউ মেজরিটি পাবে না, কোনো রাজনৈতিক দলই আপনার মেজরিটি পাবে না। তাহলে সকাল বিকাল আপনার সরকারের আপনার ঘণ্টা বাজবে। এটা আমাদের মতো দেশের জন্য, আমাদের দেশের গণতান্ত্রিক ভিত্তি এখনও দুর্বল। আমাদের দেশের গণতান্ত্রিক ভিত্তি এখনও কোনো সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়ায়নি। আমাদের গণতান্ত্রিক চর্চা আমরা গত 50 বছর থেকে এখনও ঠিকভাবে নিয়ে যেতে পারিনি। সুতরাং এই আমাদের দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এখনও দায়বদ্ধতা, জবাবদিহিতার জায়গায় আমরা নিয়ে আসতে পারিনি, শক্তিশালী করতে পারিনি। সুতরাং এই জায়গাগুলোকে আগে আমরা একটা জায়গায় নিয়ে যাই। এটা তো একটা উদ্যোগ চলছে, যে সংস্কার হচ্ছে, আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এর মধ্যে দিয়ে আমরা রাষ্ট্র কাঠামোটাকে সংস্কার করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে, তারপরে তো আপনার আমাদের মত প্রকাশে যে সাংবিধানিক যে আমাদের রাইটসগুলো বন্ধ ছিল গত 15 বছর, সংবিধানে ছিল, কিন্তু সেই সংবিধানের জায়গাগুলো আমরা কেউ পালন করতাম না। বিচার বিভাগ করতো না, পুলিশ করতো না, আর রাজনৈতিক দলকে সভা সমাবেশ করতে দেওয়া, গ্রেপ্তার, আপনার আটক রাখা, সব কিছুর ক্ষেত্রেই আইনের ব্যাপক অপব্যবহার হয়েছে।